2026-এর ঐতিহাসিক নির্বাচনের পর গোটা বাংলাতে যখন পরিবর্তনের হাওয়া, ঠিক তখন সীমান্তের এপার ও ওপারে এমন কিছু ঘটনা আমাদের সামনে আসছে যা কিন্তু নিঃসন্দেহে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। নিউটাউনের বিজেপি সদস্য এবং কর্মী মধু মণ্ডল হত্যাকাণ্ড কি কেবলই জমি বিবাদ, নাকি এর শিকড় আরও গভীরে? কেনই বা শাসক দলের প্রভাবশালী নেতারা গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় বারংবার ছুটে যাচ্ছেন সীমান্তের দিকে? অন্যদিকে বাংলাদেশের মাটিতে আছড়ে পড়েছে ভারতের ড্রোন, আর পাঞ্জাবের বিএসএফ দপ্তর, যেখানে রহস্যজনক এক স্কুটার বিস্ফোরণ কার্যত কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে। এর পিছনে কি কোনো বৃহত্তর জিওপলিটিক্যাল ছক আছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা প্রত্যেকটি ঘটনা ধরে ধরে আপনাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে আসব যা ডট কানেক্ট করলে আপনারা বুঝবেন বাংলা এবং ভারতকে নিয়ে বড় সড় অশান্তকর পরিকল্পনা বিদেশি কোনো আন্তর্জাতিক শক্তি কিন্তু ক্রমাগত করছে, এবং এই পরিবর্তনের পর তাদের সমস্ত ছক যে ভেস্তে যাবে তা তারা নিঃসন্দেহে বুঝতে পারছে। প্রথম ঘটনা নিউটাউনে। শুরুতেই আসা যাক এই ঘটনায় আসল যে ঘটনার ভিতরে লুকিয়ে থাকা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে। রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার বালিগড়ির বিজেপি কর্মী মধু মণ্ডল, যাকে পিটিয়ে খুন করা হয় কিছুদিন আগে, পুলিশের তদন্তে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্ত সংলগ্ন গোপালনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য কমল মণ্ডল এবং তার 3 সঙ্গীকে। বলা হচ্ছে আসল বিবাদের কেন্দ্রবিন্দুতে ছিল জমি, কিন্তু নির্বাচনের ঠিক পরেই কেন হঠাৎ করেই আক্রমণ? নবনির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেছেন। ফলে বিষয়টি আর জমি বিবাদ সংক্রান্ত সংঘর্ষ বা সংঘাতে আটকে নেই, সরাসরি তৃণমূল বনাম বিজেপির এপিসোড এখান থেকে কিন্তু শুরু হয়ে যায়। পরবর্তী অভিযোগ আরো বিস্ফোরক। অভিযুক্তরা পরবর্তীকালে বনগাঁর সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছিলেন বা গা ঢাকা দিয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান যে উদ্দেশ্য ছিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়া, এবং বারংবার এই অনুপ্রবেশকারী ইস্যুতে বনগাঁ বা সীমান্তবর্তী একাধিক জেলার নাম কিন্তু জড়িয়েছে এর আগে, এবং বনগাঁ থেকে খুব সহজেই দালাল মারফত যদি বাংলাদেশে এই আততায়ীরা পালিয়ে যেত, তাহলে কিন্তু এক নিমিষে কেল্লা ফতে। কারণ বাংলাদেশে বিজেপি জেতার পর যে আতঙ্ক, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এই ক্রিমিনালদের জায়গা দেওয়ার জন্য বাংলাদেশের একাধিক উগ্রবাদী জামাতপন্থী নেতারা কিন্তু সদা তৎপর। একজন জনপ্রতিনিধি বা তার পরিবার যখন খুনের অভিযোগে অভিযুক্ত হয়, তখন কেন আন্তর্জাতিক সীমান্তকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করতে চায়, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পাশাপাশি যখন বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়া যায় এই ধারণা এই তৃণমূলের নেতারা করতে পারে, তখন পরিষ্কার হয়ে যায় যে বাংলা সীমান্ত আসলে নিরাপত্তার যে বজ্র আটুনি, তা কিন্তু 100% সঠিক নেই, এবং এই সেই ছিদ্রগুলো কিন্তু তৃণমূল নেতারা জানেন, এবং এই ছিদ্র দিয়েই বাংলাদেশে পালিয়ে যেতে চাইছিলেন, যেখানে অবশেষে তাদের ছক কিন্তু ভেস্তে যায়। বাংলার ভিতরে যখন অস্থিরতা, ঠিক তখনই আন্তর্জাতিক সীমান্তে একই দিনে ঘটে গেল আরো এক চাঞ্চল্যকর বিষয়। উত্তরবঙ্গের লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল বিএসএফ এর একটি ড্রোন। বিএসএফ এর দাবি, 98 হিমালয়ান ক্যাম্প থেকে ওড়ানো ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে দিগ্ভ্রান্ত হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে যায়। সীমান্তে বিএসএফ এই ড্রোন কিন্তু ব্যবহার করে চোরাচালান ও অনুপ্রবেশকারী রোধে, কিন্তু বাংলাদেশের ভিতরে ড্রোন আছড়ে পড়া নিয়ে স্থানীয়দের মধ্যে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়। বিজেপি ড্রোনটি উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ায় তা ফেরত দেওয়ার কথা কিন্তু চালাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে হাইটেক ড্রোনের এই যান্ত্রিক ত্রুটি কি অন্য কোনো সিগন্যালিং জ্যামের ফলে হলো? মানে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ কি এমন কিছু পরিকল্পনা করছে যা ভারতের বিএসএফ আঁচ পেতে শুরু করেছে, এবং এই জন্যই সীমান্তে তৎপরতা বাড়াতে চাইছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। মনে রাখতে হবে, 2026-এর এই নির্বাচনকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন একাধিক ব্যক্তি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই নতুন ভূ রাজনৈতিক সমীকরণে ভারতের সীমান্ত নীতি কিন্তু আরো কড়া হতে চলেছে, তা কিন্তু স্পষ্ট।
এবং করা হচ্ছে বলেই কালকেও ভারতের বিদেশ সচিবের পক্ষ থেকে, বিদেশ দপ্তরের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছিল যে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে ভারত কিন্তু 100% অ্যাকশনে ঝাঁপাবে। এই ঘটনা যখন পূর্ব সীমান্তে ঘটল, ঠিক তখন পশ্চিম সীমান্তে বাংলা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে পাঞ্জাবের জলন্ধরে বিএসএফ সদর দপ্তরের ঠিক বাইরে একটি স্কুটার বিস্ফোরণে কেঁপে গেল আমাদের দেশ। নিরাপত্তা এজেন্সির কপালে ভাঁজ নিঃসন্দেহে চওড়া হয়েছে কালকে বিএসএফ ক্যাম্পের বাইরে এই ধরনের স্কুটার বিস্ফোরণে। যদিও পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর পরিষ্কার বলছেন এটি কোনো বড় নাশকতার ছক নয়, তবে টাইমিং নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠে গেল কালকে আরো একবার। এই বিস্ফোরণটি হয়েছে বিএসএফ চকের কাছে। সীমান্ত রক্ষা বাহিনীর মনোবল ভাঙতে বা তাদের মুভমেন্টকে ট্র্যাক করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা আজকের দিনে সব থেকে কিন্তু বড় প্রশ্ন। স্কুটারের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। ফরেন্সিক দল খতিয়ে দেখছে যে এই বিস্ফোরণের পিছনে কোনো আইইডি বা শর্ট সার্কিটের ঘটনা জড়িয়ে আছে কিনা, কিংবা সীমান্তের উপর থেকে আসা ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের কোনো চেষ্টা এই বিস্ফোরণকে সামনে রেখে করা হয়েছে কিনা, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। সীমান্তের এই অশান্তির মধ্যেই বাংলার রাজনীতিতে বইছে নতুন হাওয়া। একাধিক ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের একাধিক নেতারা বাংলাদেশি যোগ ঢাকতে বারংবার এমন কিছু ছকের আশ্রয় নিচ্ছেন যা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে কিন্তু ফেলেছে। সব মিলিয়ে কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো একটি খবর আমাদের সামনে আসে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তারা একাধিক বার্তা দেয় এবং মমতাকে তারা সমর্থন করতে চায়। কোনো অবস্থাতেই বিজেপির এই জয়কে তারা মানতে নারাজ এবং তারা বাংলাদেশি হয়ে এখন অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরাবে কিনা সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তবে তারা ফেরাতে চাক বা না চাক, আমাদের রাজ্যের সরকার যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে অবৈধ বাংলাদেশিকে তাদের দেশে চালান করবে তা কিন্তু 100% নিশ্চিত হয়ে যাচ্ছে একাধিক ঘটনায়। অর্থাৎ এই পুরো বিষয়টি আমাদের সামনে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং তৃণমূলের একাধিক নেতার সঙ্গে বাংলাদেশের যোগ স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে আমাদের বিএসএফ এর একটি ক্যাম্পের সামনে স্কুটার বিস্ফোরণ, সব মিলিয়ে আগামী কিছুদিন ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কিছু বিষয়ের উপর সদা তৎপরতা এবং নজরদারি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো চালাবেন তা কিন্তু 100% নিশ্চিত হয়ে যাচ্ছে কালকে ধারাবাহিক এই ঘটনাগুলোর পর।